গোপাল পাঠা, ভানু বোস, তারপর ফাটাকেষ্ট। এই পুজোগুলো বিখ্যাত হচ্ছে জলসার। ভানু বন্দ্যোপাধ্যায় জহর বাবুর কমিক দিয়ে শুরু হতো ভানু বোসের জলসা। দাদু কালী ঠাকুর এবং তারা মায়ের ভক্ত। তার যোগ্যতা যে জনপ্রিয়তা হয়েছে তার একটা তো মহত্ব ছিল। দাঁড়িয়ে আছি মধ্য কলকাতার একটা খাস গলিতে। আপনারা রয়েছেন সংবাদ প্রতিদিন .in এর সঙ্গে। আর এই গলিতে আমরা গল্প শোনাবো সেকালের মাস্তানি এবং তার সঙ্গে কালী পুজোর একটা ওতপ্রোত সম্পর্ক। যে সময়ে ঝলমল করত অন্তত তিনটে নাম: গোপাল পাঠা, গোপাল মুখোপাধ্যায়, যার আরও বড় একটা আধারে তাকে সবাই চেনেন, তারপর ফাটাকেষ্ট এবং একই সঙ্গে প্রায় সমসাময়িক ভানু বোস। শিয়ালদা শহর কলকাতার হার্টলাইন, মধ্য কলকাতার হৃদয়। আর ক্রিক্রো যদি সেই হৃদয়ের একটা ধমনী হয়, ৬-৭ দশকে সেই ধমনী দিয়ে বয়ে গিয়েছে অজস্র টকবগে রক্ত। তার অন্যতম প্রধান নাম ভানু বোস। বলাটা কি বাড়াবাড়ি হয়ে গেল? এখনো কিন্তু তাকে অনেকে লোকে মাস্তান বলে ডাকে, সেই তকমাই অনেকে মনে রেখেছেন। কিন্তু তিনি ছিলেন এই ক্রিক্রো, ক্রিক লেন, পিছনে সার্পেন্টাইন লেন, এই শিয়ালদা অঞ্চলের মানুষের রক্ষক। ভানু বোসকে নিয়ে অনেক কথা শোনা গেল, তার কালী পুজোর কথা কিন্তু জানতো তামাম কলকাতা। এখন সেই পুজো যার দায়িত্বে, কথা বলে নেবো সেই নীলাংশু মুখোপাধ্যায়ের সঙ্গে। নীলাংশু, আপনাকে স্বাগত সংবাদ প্রতিদিন। নমস্কার। একটু সেই সময়ের কথা বলুন, যে সময় ভানু বসুর কালী পুজো বিখ্যাত হয়ে উঠেছিল। কোন প্রেক্ষাপটে সেই কালী পুজো বিখ্যাত হলো? দেখুন, সেই সময়ের কথা আমাদের তো শোনা কথা আর কি, আমাদের যারা সিনিয়ররা ছিল তাদের মুখের শোনা কথা। তো উনি কালী পুজোটা তখনকার দিনের করার একটা ব্যাপার ছিল একটু পাওয়ার, শক্তির আরাধনা করার জন্য। তো সেই হিসেবে ভানু বোসের তো একটা শক্তিমান হিসেবে তার একটা পরিচিত ছিল। লোকে তাকে মস্তানও বলতো। মস্তানও বলতো। কলকাতার দেখেছি, আমি শুনেছি পুলিশের খাতায় ভানু বোসকে মস্তান কথাটা ইউজ করতেন পুলিশরা। সেই জন্যে আমরা অনেক কিছু লেখাও পড়ার চেষ্টা করেছিলাম যে শুধু মস্তান থাকলে তো ওনার যে আপনারা শুনেছেন এই কালী পুজোকে কেন্দ্র করে ভানু বোসের জলসা, সেই জন্য আমরা বিভিন্ন সময় জানার চেষ্টা করেছি যে শুধু মস্তান হলে এত শিল্পীদের সঙ্গে তার সম্পর্ক করে ভালো থাকতো, বা এত সংস্কৃতি জগতের প্রতি তার আকর্ষণ থাকাটার পেছনে নিশ্চয়ই একটা কারণ ছিল। তো আমরা দেখলাম যে কালী পুজোকে যেমন তিনি শক্তির আরাধনা করেছেন, তেমনি সংস্কৃতি, শিল্প বাংলার তাকেও সমানভাবে, সমান পর্যায়ে, একটা উচ্চ পর্যায়ে নিয়ে গেছিলেন। মানে তার শক্তিটা কায়েম রাখার জন্যই কি কালী পুজোটা বরাবর সাইমultaneously করে যাচ্ছিলেন, নাকি কালী পুজোটা কালী পুজোই, আবার মস্তানিটা আলাদা? দেখুন, হয়তো কালী পুজো করাটা কিছুটা, আমরা এখন তো সেই দিনের কথা বলতে পারবো না যেদিন উনি শুরু করেছিলেন, কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি যে যেমন শুনেছি ফাটাকেশ্বর কালী পুজো বা আমার স্ট্রিটে একটা বড় কালী পুজো। তো সব পুজোরই পেছনে বেশ শক্তির একটা গল্প ছিল। সেই হিসেবে তখন কলকাতা মহানগরীতে ছোটকা, মানে যাকে আপনারা ভানু বোস বলছেন, তার কালী পুজোরও যেহেতু আরাধনা করতেন, নিশ্চয় শক্তিকে আরাধনা করার জন্যই উনি করতেন, এটাও আমরা বিশ্বাস করি, বা সেটাকে প্রমাণ করার জন্যে। কারণ আমাদের একটা শোনা কথা যে সদানন্দ পার্ক, যেখানে ফাটাকেষ্টর ঠাকুর এসে ক্রসিং হচ্ছে, এখান দিয়ে ভানু বোসের তখনকার ছোটকার ঠাকুর যাচ্ছে, প্রসেশন যাচ্ছে, কার প্রসেশন আগে যাবে। তো অবশেষে হয়তো শুনেছিলাম যে ছোটকার প্রসেশন কি আগে বাড়াতে হয়েছে তার পাওয়ার বা শক্তির জন্য। তো ন্যাচারালি কালী পুজোটা কিছুটা যে শক্তি, মানে একদিকে শক্তির আরাধনা, আবার একদিকে মায়ের আরাধনা, মায়ের প্রতি ভক্তি তো নিশ্চয়ই ছিল। আচ্ছা, এ তো বাঙালির একটা মাতৃ আরাধনা, বাঙালির একটা তো, এবং সেটাকে কেন্দ্র করে একটা বিরাট জলসা হতো। সেটাকে কেন্দ্র করে একটা বিরাট জলসা। সেই জলসায় নাকি লোকে ভয়ে আসতো, নাকি ভক্তিতে আসতো? দেখুন, আমরা পরবর্তীকালে আমরা ভেবেছিলাম ভয়ে আসতো, কিন্তু যখন শুনলাম যে উত্তম কুমার এসে বসে থাকতেন, আমরা পরবর্তীকালে দেখেছি তরুণ কুমার ওনার বাড়ির নিচে বসে থাকতেন, তখন এটা আমরা দেখেছি। তখন হয়তো 60-এর দশকের শেষ বা 70 দশকের যখন প্রারম্ভিক সময় 68-69 এই সময় জলসা বোধহয় শেষ হয়েছিল, তারপর থেকে আর জলসা হয়নি। কিন্তু আমরা দেখেছি যে তরুণ কুমার কিন্তু ভানু বোসের বাড়ির নিচে এসে বসে থাকতেন। তো এটা তো শুধুমাত্র
ভয়ের জন্য নয়। এবং কিছু মানুষের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম আমরা যখন শুরু করলাম 2005 সালে রিমেক ভানু বোসের জলসার নাম দিয়ে, যে সমস্ত শিল্পীরা এখানে এসেছিলেন আর ভানু বোসের তারা যারা বেঁচে ছিলেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, আলোচনা করেছিলাম। পিন্টু ভট্টাচার্য উনিও মারা গেছেন, তো বনশ্রী সেনগুপ্ত, যে কেন আপনারা আসতেন। তো বেশিরভাগ ক্ষেত্রেই ওনারা বলেছেন যে ভানুদার প্রতি আমাদের একটা শ্রদ্ধা ছিল, ভালোবাসা ছিল, এবং সঙ্গে তখনকার যারা উঠতি শিল্পী তাদের ধারণা ছিল যে তারা যদি এখানে ভানু বোসের জলসায় গান না গায় তাহলে বাংলায় প্রতিষ্ঠা পাওয়া একটু মুশকিল। গোপাল পাঠা, ভানু বোস, তারপর ফাটাকেষ্ট, এই 3 জেনারেশনের সম্পর্ক কেমন ছিল? দুটো প্রেক্ষাপট আলাদা। যেটা হচ্ছে গোপাল ফাটা ভানু বোস, মানে গোপাল ফাটা শুনেছি প্রায় এরা গোপাল ফাটার শিষ্য ছিল আর কি, ভাব শিষ্য ভানু বোস ছিল, এবং তাদের একটা সময় কিছুটা স্বাধীনতার সেই সময় লড়াইয়ের তারা ছিলেন, কিছুটা অশান্ত বাংলায় বিভিন্ন পার্টে তাদের দেখা গেছে রক্ষা করতে তাদের অঞ্চল, তাদের পাড়ায়। এটা ভানু বোস বা গোপাল পাঠার যাকে বলছেন আপনারা। কিন্তু ফাটাকেষ্ট বা ওই আমার স্টেটের যে চিত্রটা ছিল সে চিত্রটা কিন্তু অন্যরকম। যেমন সেখানে আমাদের যেটুকু জানা যায় ফাটাকেষ্টর উত্থান সেই সময় কিছুটা তারা একটা সোমেনদারও পরিচিত, সেই সময় একসঙ্গেই সবাই উঠেছিলেন। এদের লড়াইটা কিছুটা নকশাল পিরিয়ডে, যে মানুষের যখন নকশালদের কিছুটা একটা সময় শুনেছিলাম যে নকশালদের সময় কিছু মারামারি কাটাকাটি, যেটা আমরাও ছোটবেলায় কিছুটা দেখেছি। নকশাল পিরিয়ডে এরা তাদের এলাকার কিছু মানুষকে রক্ষা করার জন্য এরা কিন্তু ধীরে ধীরে নাম করে। কালী পুজোর রমরমা ছিল সেই সময়, এবং কালী পুজোর পরবর্তীকালে এখানে ফাংশনও হতো, যেটা আমরা পরবর্তীকালে নাম দিয়েছিলাম ভানু বোসের জলসা। আমরা যেটুকু শুনেছি তাতে ক্রিক রোড ডান দিকে আপনারা দেখছেন, যেটা যুব কেন্দ্র থেকে এন্ট্রেন্স, এইদিকে একটা গেট হতো, আর বাঁ দিকে একটুখানি গিয়ে ক্রিক লেন এবং ক্রিক রোড যে ক্রসিং, ওখানে একটা গেট হতো। সেই সময় আমাদের শোনা কথা বাংলার চিত্র জগৎ থেকে সঙ্গীত জগৎ, এবং শুধু বাংলার নয়, তখনকার দিনের মুম্বাইয়েরও চিত্র জগৎ সঙ্গীত জগতের যারা শিল্পী ছিলেন তারা এখানে এসে জলসায় অংশগ্রহণ করতেন। মানে কমিক বলতে আমরা শুনেছিলাম যে ভানু বন্দ্যোপাধ্যায় জহর বাবুর কমিক দিয়ে শুরু হতো ভানু বোসের জলসা। শিল্পী গানের হয়তো আরতি মুখার্জি, আবার বোম্বের চিত্রশিল্পী হিসেবে ধর্মেন্দ্রের মতো মানুষ এখানে দেখেছি আমরা। প্রত্যেক অনুষ্ঠানে উত্তম কুমারের যখন প্রবেশ ঘটতো শুনতাম দুদিক থেকে উত্তাল মানুষ, আর প্রায় কোলাস্টেবল গেট ভেঙে যাবার উপক্রম, আসছেন বাংলার মহানায়ক উত্তম কুমার। যেরকম ভয় পেতেন হয়তো পেতেন, আবার এটাও ছিল বনশ্রী সেনগুপ্ত এই মঞ্চে দাঁড়িয়ে, আমাদের এই রিমেক ভানু বোসের জলসার মঞ্চে দাঁড়িয়ে বলে গেছিলেন যে আমি 3 ঘন্টা বসেছিলাম, আমি 50 টাকা একটা তবলাওয়ালার পয়সা পেয়েছিলাম, আর 50 টাকা আমার জন্যে। আমাকে ভানু বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তুই বসে থাক, এই মঞ্চে যদি গান গাইতে পারিস, আমি ভোরবেলায় গান গেয়েছিলাম সন্ধ্যা থেকে বসে, তাহলে কিন্তু বাংলায় এস্টাবলিশ হবে। সামনে গণেশচন্দ্র রিনু, পেছনে মলঙ্গালেন, এটা বিখ্যাত গোপাল মুখোপাধ্যায়ের কালী পুজো। আমাদের সঙ্গে রয়েছে গোপাল মুখোপাধ্যায়ের নাতি শান্তনু মুখোপাধ্যায়। একটু জেনে নেবো সেই সময়কার গল্প। শান্তনুবাবু, আপনি ছোটবেলা থেকে অনেক কিছু শুনেছেন, আমরাও বিভিন্নভাবে জনশ্রুতি নানা কিছু শুনেছি। এই কালী পুজো, গোপাল মুখার্জি আপনার দাদু যে কালী পুজো শুরু করেছিলেন, মূল উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য বলতে দেখুন, এটা বিপ্লবী অনুকূলচন্দ্র মুখোপাধ্যায় স্মৃতির উদ্দেশ্যে এই পুজোটা এখনো পর্যন্ত ধারাবাহিকভাবে হয়ে আসছে। বিপ্লবী অনুকূলচন্দ্র মানে তার গুরু, মানে বিপ্লবে আন্দোলনে কাকা বলুন বা ওনার হাতে দীক্ষিত অগ্নিমন্ত্রে বিপ্লব মন্ত্র যাই বলুন না কেন, ওনার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে বলুন বা বিপ্লব মন্ত্রে দীক্ষিত বলুন, এই শক্তির আরাধনা। আমাদের এখানের মূল উদ্দেশ্যটা হচ্ছে মাতৃ আরাধনাটা, মায়ের পুজোটা অত্যন্ত নিষ্ঠা আচারে আমরা এখানে করি, এখনো পর্যন্ত সেই জিনিসটা হয়ে আসছে। কিন্তু এই জিনিসটা আমরা দেখতে পাই না পাশের পাড়ায়। পাশের পাড়া মানে কোন পাড়া? ভানু বসুর পাড়া, ক্রিকরো আপনার খুব কাছেই, আর একটা হচ্ছে আমার স্ট্রিটের পুজো, আবার ফাটাকেষ্টর পুজো, একই, মানে এটা একটা ভর কেন্দ্রের মতন।
এই তফাৎটা আপনার কখনো মনে হয়েছে যে এটার কারণ কি কি হতে পারে? মানে উনি কি শুধুমাত্র মাতৃ আরাধনাতেই থাকতে চেয়েছিলেন? অবশ্যই। এই যেমন ফাটাকেষ্টর পুজো বা ভানুদাদুর পুজো, এই যে পুজোগুলো, এই পুজোগুলো বিখ্যাত হচ্ছে জলসায়। ভানু বোসের জলসা, মানে টলিউড বলুন বলিউড বলুন, প্রচুর আর্টিস্ট ঝলমল করতো। মানে মাতৃ আরাধনার মূল আকর্ষণ যেটা অন্নকূট উৎসব এবং নারায়ণ সেবা। অন্নকূট উৎসব, নারায়ণ সেবা আমরা শুনেছি ঠাকুমার মুখে, এই অন্ন যে যা মাকে নিবেদন করা হয় মা নিজে এসে গ্রহণ করেছিলেন। তাই মা নিজে এসে গ্রহণ করেছিলেন একটা রূপে। আচ্ছা, আমার গায়ে কাঁটা দিচ্ছে। ফাটাকেষ্টকে লোকে ভয় পেত, ভক্তিও করতো। ভানু বসু ভয় পেত, ভক্তিও করতো। গোপাল মুখার্জির ক্ষেত্রে সেটা কতটা খাটে? ভয় পেত নাকি ভক্তি করতো নাকি ভালোবাসতো নাকি সবটাই? দেখুন, ভয় ভক্তির ব্যাপারটা আমি যাব না। আমি এক একজনের নানা মুনি নানা মত। কেউ বলছে গুন্ডা, কেউ বলছে বিরাট বড় মাস্তান, কেউ বলছে আন্ডারওয়ার্ল্ড ডন, এরকম অনেকে অনেক নানান রকমভাবে ওনাকে ব্যাখ্যা করেছে। আমার ব্যক্তিগত ভিউ বা আমাদের পরিবারের বা আমরা যেটা জেনে এসেছি, উনি একটা স্বাধীনতা সংগ্রামী পরিবার থেকে উনি বিলং করছেন, করে এসেছেন, যার অংশগ্রহণ স্বাধীনতা সংগ্রামে দেশের জন্য কখন কিভাবে নিজেকে নিয়োজিত করতে হবে, প্রাণ দিতে হবে, সেটা ওনাকে শেখাতে হয়নি। এক্স্যাক্টলি সেই কাজটাও উনি করেছেন। 1937 সাল আপনি বলছেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন তখন তুঙ্গে, গোটা সমাজকে একজোট করা, বিপ্লবী আন্দোলন থেকে একটা বড় অংশ, সেটা কি একটা অন্যতম বড় কারণ এই শক্তি আরাধনার? হ্যাঁ, সেটা বলা যেতে পারে, এক প্রকার সেটা বলা যেতে পারে যে সেখানে মানুষের একত্রিত হয়ে শক্তির আরাধনা করে, যাতে কি বলবো, যে সমাজকে আরো এগিয়ে নিয়ে যাবে, সবকিছুই মানুষ সহযোগিতা করবে, শক্তির আধারে থাকলো। এবং তিনি যে পথে তিনি সমাজকে নিয়ে যাচ্ছেন, সমাজকে একটা সেটা এগিয়ে চলার জন্য, এগিয়ে চলবার জন্য সাহায্য করলো, এরকমই একটা ব্যাপার। শুধু ভানু বোসকে ভয়ও পেত বোধহয় খানিকটা, একটু মস্তান ভাই জাতীয়। আবার ফাটাকেষ্টর নামের সাথেও অনেকে বলে যে ফাটাকেষ্ট একটা অন্যরকম নাম ছিল। আপনার দাদুর ক্ষেত্রে কি শুনতেন? দেখুন, আপনি যদি বলেন বদনাম, বদনাম বলতে পারেন, সুনাম বলতে পারেন, আর যা কিছুই ওনার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে উনি সুনাম বলুন বদনাম কেউ বলতেই পারে, নিন্দুকেরা তো বলতেই পারে, বদনাম করতেই পারে ওনার, সেটা কথা না। তবে উনি যা কর্ম করে গেছেন তার মধ্যে আজকে এখন এই প্রজন্ম ওনাকে বাঁচিয়ে রেখেছে। আচ্ছা, ছোটবেলা থেকে তো অনেক জনশ্রুতি নিশ্চয়ই শুনেছেন দাদুকে নিয়ে। কালী পুজো কেন করতেন যদি এক কথা জিজ্ঞেস করা হয়, কি বলবেন? দেখুন, আমাদের অনেক অনেক দেবতাই রয়েছে। দাদু কালী ঠাকুর এবং তারা মায়ের ভক্ত। আচ্ছা। আর মানে উনি শুধু এইটা বলবো না, আমাদের এখানে যে মধ্য কলকাতায় যে পুজোটা হয়, দুর্গা পুজো কালী পুজো, দুটোই দাদুর হাতের তৈরি। দাদু কি খুব ভয় পেত সবাই, মানে আপনারা যে সময় দেখেছেন? দাদু ভয়, যেমনি দাদু ভয় বলতে কিন্তু ওনার একটা কি বলবো প্রভাবটা মানে খুব গম্ভীর প্রভাব ছিল, মানে একটা বলে না রাশভারী মানুষ। দাদু ছিলেন এইরকমই। তো তাতে দাদুকে তার জন্য চেঁচামেচি করতে হতো না বা কিছু করতে হতো না, দাদু যেখানে উপস্থিত সেটাই যথেষ্ট। আমাদের সঙ্গে পেয়ে গেছি প্রবন্ধ রায়কে। প্রবন্ধ রায় বিখ্যাত ফাটাকেষ্টর পুজোর আয়োজক। ফাটাকেষ্ট মানে একটা বড় নাম। ফাটাকেষ্ট নামের সঙ্গে কালী পুজো, জলসা, একটা বিরাট অংশ জুড়ে আমার স্ট্রিটের একটা ভর কেন্দ্র, এটা জড়িয়ে রয়েছে। এটা শুরু কিভাবে? তখন জলসা ফাটাকেষ্ট তখনও কিছু ছিল না, যখন শুরুটা করেছে 68 বছর আগে। তো শুরু হয়েছে এই গলি থেকেই, হয়তো ছোট্ট করে পুজো হয়েছে। তারপরে 70 দশকে শুরু হয়েছে, তখন পুজোর আকারগুলো অনেক বেড়ে গেছে। আচ্ছা। সেই আকার বেড়ে যাওয়াতে আমাদের এখানে পুজো হতো, আমার স্ট্রিটে পুজো হয় একটা, সেই পুজো দুটো জনপ্রিয় হয়ে ওঠে। 70 দশক মানে তো নকশাল, সেই সময় 70 দশক, তার মানে 70 পুরো দশকের। তার মানে সেই দাপটের মধ্যে ফাটাকেষ্টর পুজো, এত বড় লোক সমাগম, কিভাবে সেটা সামাল দিত? না, সেগুলো কি ছিল, সেই সক্ষমতার চেষ্টাটা বা তার দল বলে ছিল সেই সময়, যে সেই সমাগম হতো, তখন থেকেই মানুষ বিরাটভাবে আসতো
এবং ও তখন একটা পেছনে একটা স্টোরি দেখানো হতো লাইটিংয়ে। তারপরে মাকে দেখেছে, মা যখন পড়ছে সাধারণ মানুষের বিশ্বাসে যে মায়ের একটা শক্তি আছে, সেই শক্তিটা আমরাও অনুভব করি। তার মানে আমার ক্ষমতা, আমি এতগুলো মানুষকে নিয়ে পুজো করছি, শিয়ালদা অঞ্চল, আমার স্ট্রিট চত্বর, এই ক্ষমতাটা কায়েম রাখা, সেটার জন্য মাতৃশক্তির আরাধনা, এই দুটোর কি মিশেল ঘটিয়ে দিয়েছিল? দেখো, মায়ের শক্তি ছাড়া, মায়ের আশীর্বাদ ছাড়া এটা সত্যি হতে পারে না। ফাটাকেষ্টর নামের প্রতি ভয়, ফাটাকেষ্টর নামের প্রতি ভক্তি, কোনটা? নাকি ভক্তি মেশানো ভয় বা ভয় মেশানো ভক্তি? দেখো, পুজো যারা দর্শকরা আসতো, পুজো তো অত বিশাল সংখ্যক লোক ভয়ও আসতে পারে না। হ্যাঁ, ভক্তি না থাকলে অত ধাক্কি করে মায়ের দর্শন করা, সেখানে তো কেসাদের হয়তো দেখতো বসে রয়েছে, সেটা কারোর সাথে কথাও বলতে পারতো না, এত লোক তার কথা বলতে পারে না। তো ভয় তো কোনো প্রশ্নই নেই, ভয় কেন হবে? জনপ্রিয়তা, তার যোগ্যতা, যে জনপ্রিয়তা হয়েছে তার একটা তো মহত্ব ছিল, তাকে তাকে দেখবার মতো মানুষগত সবারই একটু মোহ হতো যে কোন লোকটা এরকমভাবে করলো। সেই সময় কেষ্টদা খুব জনপ্রিয় ছিল এবং মানুষ দেখতেও চাইতো কোনটা ফাটাকেষ্ট, ওটা আমরা ছোটো ছিলাম দেখি। কেষ্টদাকে নাকি শোনা গিয়েছিল যে অমিতাভ বচ্চন ভয় পেত, যে কারণে একবার নাম শুনে চলে এসছে। না, ওটা ঠিক না। অমিতাভ বচ্চন এসছেন, এখানে এসছেন, এখান থেকে একটা বড় ভাই আসছে, একদম স্টে করছে ব্র্যান্ড হোটেল, ওদের গিয়ে নিয়ে আসছে। মানে এটাই না যে কেউ ভয় পেতে, এরা সব আকাঙ্ক্ষিত। এই যে পুজোতে যারা আসে আমাদের এখানে বম্বে, বা যারা প্রচুর টাকা নিয়ে প্রোগ্রাম করে তারা যদি এখানে একটা গান করে কি 4টে গান করে, তাদের কিন্তু 1 পয়সাও নেয় না, কিছু দেয়, নেওয়ার কোনো প্রশ্ন নেই। এই যে জলসার একটা ঘরানা, ফাটাকেষ্টর জলসা, ওদিকে প্রায় সমসাময়িক বা হয়তো আগে পরে ভানু বসুর জলসা, দুটো বিখ্যাত, এবং তার আগে ছিলেন তাদের গুরু গোপাল পাঠা, সেখানে জলসাটা ছিল না। এই একটা ঘরানা পরপর হয়ে এসছে। কালী পুজো মানেই শক্তি আরাধনা, শক্তি আরাধনা মানেই একটা ক্ষমতা কায়েম করার ইচ্ছে বা চাহিদা, এইটা কতটা মনে হয়েছে? যারা বড় অর্গানাইজেশন করতে পারে তারা তো পজিটিভলি শক্তিশালী, তারা কি শক্তির বাইরে? শক্তির আরাধনা কি সেটার প্রতীক? সেটা শুধু শক্তির আলাদা বলবো না, তার প্রথমে তো মানসিক চাহিদা চাই। প্রত্যেক মানুষের তো মানসিক চাহিদা হয় না, তো যাদের মানসিক চাহিদা ওরকম হবে তারাই হয়তো সেই শক্তির আরাধনার মায়ের আশীর্বাদ পায়, সেই জন্য করতে পারে। পাড়ায় পাড়ায় তৈরি হচ্ছে সে সময় একের পর এক রাইভাল গ্রুপ। ভানু বোস, তার পাল্টা আস্তে আস্তে তৈরি হচ্ছে ফাটাকেষ্ট, তার অনেক আগে একটা ঘরানা তৈরি করে দিয়ে গেছেন গোপাল পাঠা। চলতে থাকুক সেই সব মিথের গল্প। ক্যামেরা শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে আমি ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়, সংবাদ প্রতিদিন